পাকিস্তানের সেনাপ্রধান বা ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর পাকিস্তান মিলিটারির পক্ষ থেকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে উঠে আসছে। আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করলেন, আমেরিকাতে বসে ভারতকে সরাসরি হুমকি বা হুঁশিয়ারি দিলেন। তৃতীয় একটি দেশে গিয়ে তিনি বললেন, কাশ্মীর ইজ নট অ্যান ইন্টারনাল ইস্যু অফ ইন্ডিয়া, অর্থাৎ কাশ্মীর কখনোই ভারতের আভ্যন্তরীণ ইস্যু নয়, কাশ্মীরকে নিয়ে মন্তব্য করার অধিকার নাকি পাকিস্তানেরও আছে। পাশাপাশি তিনি ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিলেন। তিনি বললেন, ভারত মার্সিডিজ বা ফেরারি হতে পারে, কিন্তু আমরা ট্রাক্টর বা ট্রাক, আপনারা জানেন যে ট্রাক যদি রাস্তায় নামে তাহলে মার্সিডিজকেও খুব সহজে ধাক্কা দিয়ে শেষ করে দিতে পারে। অর্থাৎ প্রথম থেকেই আমেরিকা সফরের পর পাকিস্তানের সেনাপ্রধান বা ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথাবার্তা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে শুরু করছিল। আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কি ওনাকে পরামর্শ দিয়েছেন, কি প্রতিশ্রুতি পাকিস্তানও বা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, কেনই বা পাকিস্তানকে তার এত হঠাৎ করে ভালো লাগছে, কেন এই মিটিং এর পর হঠাৎ করে বালুচিস্তান লিবারেশন আর্মিকে তিনি ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করে দিলেন। এই যে এত আপডেট, এই পুরো বিষয়টাই হলো 2 থেকে 3 দিনে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম ভারতের কূটনীতিবিদ যারা ইসলামাবাদে এই মুহূর্তে আছেন, তাদের গ্যাস এবং জলের লাইন কেটে দিয়েছে পাকিস্তান। আইএসআই তাদেরকে কড়া সার্ভেলেন্স করছে, এমনকি প্রতি পদক্ষেপে তাদেরকে হ্যারাস্ট করা হচ্ছে। এত কিছুর পরেও আমরা ভেবেছিলাম হয়তো আসিম মুনির অপারেশন সিন্ধুরে ভারতের ব্রহ্মস্ত্র ব্রহ্মস মিসাইল বা ব্রহ্মাস্ত্র ওই সকল মারগুলো হয়তো মনে পড়লে তিনি হয়তো আবার ভদ্র হবেন। কিন্তু আজকে দুপুরে সম্পূর্ণ উল্টো এক চিত্র দেখা গেল, যেখানে দেখা গেল পাকিস্তান হঠাৎ করে আর্মি রকেট ফোর্সের ঘোষণা করে দিয়েছে। এই আর্মি রকেট ফোর্স কি, কেন হঠাৎ করে এই পাকিস্তান সেনাবাহিনীর এই ইনিশিয়েটিভ ভারতেরও বা মাথা ব্যথার কারণ হতে পারে? দেখুন, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হলে পাকিস্তানের বাঁচার কোনো সম্ভাবনাই নেই। হয়তো ডোনাল্ড ট্রাম্প একটু সাহায্য করতে পারেন এবং এর জন্য ভারত হয়তো ধীরে চলো নীতিতে বিশ্বাস করতে পারে, কিন্তু যেভাবে পাকিস্তান যুদ্ধ খেলাটা খেলতে চাইছে এবং ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, তা তো একটা রাষ্ট্রের পক্ষেও সত্যি ডিস্টার্বিং একটা ফেসকে নিয়ে আসতেই পারে। এখান থেকে আমার মনে হচ্ছে পাকিস্তান কিন্তু ঠিক সেটাই চাইছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র যখন আমেরিকা সফরের একটি সংবাদপত্র দ্য ইকোনমিস্ট ইন্টারভিউ দিলেন, তিনি পরিষ্কার বললেন, আমরা এবার ভারতকে উত্তর এতদিন অন্য দিক দিয়ে অ্যাটাক করেছি, আমরা এবার পূর্ব দিক দিয়ে অ্যাটাক করতে পারি। অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা একত্রে মিলে ভারত বিরোধী চক্রান্ত কিন্তু করছেন। যাই হোক, এই রকেট ফোর্স, যার পুরো কথা পাকিস্তান আর্মির পরিভাষায় আর্মি রকেট ফোর্স কমান্ড, আজকে তারা লঞ্চ করেছে এবং এই লঞ্চ করার পর তারা সরাসরি ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিতে শুরু করে দিয়েছে। তারা তাদের সেনাবাহিনীকে কিভাবে সাজাবে, কোন কোন নতুন সেক্টরকে অ্যাড করবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু প্রত্যেকটি পদক্ষেপে ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দেওয়া, আমি জানি না পাকিস্তান ছাড়া বিশ্বে আর অন্য কোনো দেশ করে নাকি। এই আসিম মুনির আমেরিকাতে গেছিলেন পাকিস্তান সম্পর্কে বলার জন্য, সেখানে পাকিস্তান সম্পর্কে দুটো লাইনও তিনি বলেননি। ভারত সম্পর্কে 2 ঘন্টা তিনি বক্তৃতা দিয়েছেন, হুমকি হুঁশিয়ারি দিয়ে চলে এসেছেন। সেখানে বলা হচ্ছে আজকে চায়নার যেমন পিপল লিবারেশন আর্মি রকেট ফোর্স আছে, একদম হুবহু সেই কায়দায় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ড কিন্তু আজকে বাজারে নিয়ে চলে এসছে। দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের যদি বর্তমান আর্মি স্ট্রাকচারটা দেখেন, তাহলে দেখবেন তাদের দেশে একটা আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড আছে। এই আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড কি করে? তারা নিউক্লিয়ার মিসাইলগুলোকে মূলত কন্ট্রোল করে এবং এটি কিন্তু পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির আন্ডারে। এই ন্যাশনাল কমান্ড অথরিটি আবার পাকিস্তান আর্মির আন্ডারে। অর্থাৎ পাকিস্তান আর্মি পাকিস্তানের পারমাণবিক শক্তি কিন্তু বকলমে কন্ট্রোল করে। আসিম মুনির পারমাণবিক শক্তির হুমকি বা হুঁশিয়ারি কিন্তু এই জন্য দিয়েছিলেন। ভারতের সঙ্গে সিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ভারতের নিউক্লিয়ার যত মিসাইল আছে, নিউক্লিয়ার যত ইকুইপমেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু সিভিলিয়ানরা কন্ট্রোল করে, আর্মি নয়। আমি এটা বলতে চাইছি আপনাদের। সেখানে আমাদের মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত হয়, অন্য প্রসেসে পুরো বিষয়টি হয়। আর এখানে পাকিস্তানের সেনাপ্রধান চাইলেই
যে কোনো দেশের উপর পারমাণবিক বোমা তিনি নিক্ষেপ করতে পারেন, কারণ পাকিস্তানের এই আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড, যার আন্ডারে এই নিউক্লিয়ার পার্টিকেল গুলো আছে, এবং সেই নিউক্লিয়ার পার্টিকেল গুলো যার আন্ডারে আছে তা হলো ন্যাশনাল কমান্ড অথরিটি। এবার পাকিস্তান মনে করছে সীমান্তে তাদের তৎপরতা বাড়ানো প্রয়োজন, এবং এই জন্য তারা রকেট ফোর্স কমান্ড বলে একটি নতুন সেকশন শুরু করেছে, যাদের কাজই হলো কনভেনশনাল মিসাইল এবং রকেট গুলোকে কন্ট্রোল করা। মানে সোজা বাংলা ভাষায় হলো ভারতকে ডিস্টার্ব করা। সীমান্তে এরা পোস্টিং থাকবেন, এদের হাতে কনভেনশনাল মিসাইল থাকবে, এবং সমস্ত মিসাইল এরা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবে। আমি জানি না কোন যুক্তিতে এরা এই ধরনের কার্যকলাপগুলো করছে, এবং তারা যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে তারা বলছে আমরা খুব স্পিডি মুভমেন্ট করতে চাইছি আর্মির, এবং এই প্রোঅ্যাক্টিভনেসের জন্য আমরা এবার রকেট ফোর্স এই রকম মার্কেটে আমরা নিয়ে আসছি, যাদের কাজ হলো ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, লং রেঞ্জ রকেটস, সমস্ত সংক্রান্ত বিষয়ে কুইক ডিসিশন নিতে। অর্থাৎ পাকিস্তান সরকারের যে গুরুত্ব তারা অটোমেটিকলি কিন্তু কমিয়ে দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী শাসন প্রতিষ্ঠা করার দিকে একটু 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 করে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং এই পুরো বিষয়টি হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এর পর। এই মুহূর্তে পাকিস্তানের যদি মিলিটারির এই মিসাইল ওরিয়েন্টেড ভাগগুলো দেখেন, তাহলে দেখবেন পাকিস্তানের কাছে কিন্তু মানে অন্তত এই রকেট ফোর্সের কাছে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কেন তুলে দেওয়া হচ্ছে আপনারা অনেকেই বুঝতে পারছেন, কারণ কারণ তারা ভারতকে প্রেশারাইজ করতে চাইছেন, ভারতকে চাপে রাখতে চাইছেন। যে অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছে তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো গাইডেড রকেট আর্টিলারি, যার মধ্যে ফাতে 2 এর মতো একটা গুরুত্বপূর্ণ অস্ত্র কিন্তু তাদের হাতে আছে, যার রেঞ্জ কিন্তু 150 থেকে 200 কিলোমিটার। অর্থাৎ এই ফাতে 2 যদি ভারতের দিকে তারা নিক্ষেপ করতে চায়, এখন থেকে আর সরকারের কোনো মানে অনুমোদন পাকিস্তান সেনাবাহিনীর কিন্তু লাগবে না। এবার বলুন, আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করে ঠিক কি ভাবে ভারতকে বিপাকে ফেলার চক্রান্ত করছেন তাকে আপনারা বুঝতে পারছেন। সে দেশের মিসাইল কন্ট্রোল করবে বকলমে এই আর্মি রকেট ফোর্স, সরকার নয়, যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের। সেকেন্ড যে পার্টিকুলার বিষয়টি এই রকেট ফোর্সের হাতে থাকবে তা হলো শর্ট রেঞ্জ মিসাইল। এই শর্ট রেঞ্জ মিসাইলের মধ্যে পাকিস্তানের গাজাভি আছে, আবদালি আছে, শাহিন 1 আছে, এবং পরবর্তীকালে গ্রাউন্ড লঞ্চ ক্রুজ মিসাইল বাবরের মতো মিসাইল পাকিস্তান সেনাবাহিনীর কাছে আছে, যা পাকিস্তানের এই আর্মড রকেট ফোর্স এবার থেকে ব্যবহার করতে পারবে যে কোনো মুহূর্তে যদি তারা প্রয়োজন অনুভব করে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই ধরনের রকেট ফোর্স চায়না ছাড়া কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ায় এই মুহূর্তে কারোর কাছে নেই। ফলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বদল পাকিস্তান সেনাবাহিনীর, যে কেন তারা হঠাৎ করে পাকিস্তান মিলিটারিকে এতটা আপডেট করার একটা চেষ্টা তারা করছেন। তারা তো চায়নার সঙ্গে লড়াই করবেন না, তারা ক্রুজ মিসাইল দিয়ে, ব্যালিস্টিক মিসাইল দিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও লড়াই করবে না। কিন্তু তাদের টার্গেটটা কে সবই বুঝতে পারছেন আপনারা, এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে পাকিস্তানকে ব্যবহার করছে সেটাও হয়তো আপনারা বুঝতে পারছেন। দেখুন ভারত কি করতে পারে। কিছুদিন আগে পাকিস্তান কিন্তু HQ-19 ডিফেন্স সিস্টেম চায়নার থেকে নিয়েছে, কিন্তু ভারতের কাছে S-400 ডিফেন্স সিস্টেম আছে, আকাশ তীর ডিফেন্স সিস্টেম আছে, যা যথেষ্ট। ভারত যেটা পারে তা হলো রাশিয়ার থেকে S-400 ডিফেন্স সিস্টেমের লেটেস্ট ভেরিয়েন্টটাকে নিতে, বা S-500 পরবর্তীকালে ভারত নেওয়ার কথা ভাবছে, আপনারা অনেকেই জানেন। হয়তো সেদিকেই ভারত এবার আস্তে আস্তে যাবে, কারণ যাওয়ার প্রয়োজনীয়তা অনেক বিশেষজ্ঞই কিন্তু অনুভব করছেন। ভারতের ডিফেন্সিভ ফোর্সকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে এই মুহূর্তে, যে অনেকে বলছেন মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম, যেভাবে ভারতের অপারেশন সিন্দুরে কার্যকারী হয়েছে, ঠিক সেরকম কায়দায় আমরা পাকিস্তানের এই রকেট ফোর্সকে আমরা ব্যবহার করতে পারি। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো ভারতকে কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিতে হবে। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন আমাদের কাছে যে প্রলয় মিসাইল আছে, আমাদের কাছে যে ব্রহ্মোস মিসাইল আছে, আমাদের কাছে যে নির্ভয় মিসাইল আছে, এবং আমাদের কাছে যত রকমের ক্রুজ মিসাইল আছে, সমস্ত মিসাইলের ডিপ্লয়মেন্ট ইমিডিয়েটলি অ্যাগ্রেসিভ একটা জায়গায় নিয়ে যেতে হবে, যেন এই রকেট ফোর্সকে যদি কোনো অবস্থায় পাকিস্তান সরকার হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কুটকাচালিতে ভারতের বিপক্ষে ব্যবহার করে, ভারতের সেনাবাহিনী যেন ম্যাক্সিমাম প্রোটেকশন আমাদের সিভিলিয়ানদের দিতে পারে। এর জন্য অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এই মুহূর্তে কিন্তু
ভারতের মিলিটারির জন্য প্রয়োজন, তা বিশেষজ্ঞরা বলছেন। পাশাপাশি এখানে ইন্টেলিজেন্স এবং সাইবার দপ্তর তাদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে, এবং অ্যাগ্রেসিভ হওয়া মানে আপনারা বুঝতে পারছেন এই রকেট ফোর্স কিভাবে কাজ করবে, কেন করবে, কারণ আমাদের কাছে অনেকটাই ধোঁয়াশা এখনো। হঠাৎ করে এত বড় চেঞ্জ সাধারণত কোনো দেশ করে না, ফলে অনেক বেশি অ্যাক্টিভনেস অন্তত ইন্টেলিজেন্স সেক্টরেও প্রয়োজন, তা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। দেখুন, এবার চায়নার সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা আর আগের মতো নেই। অন্তত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের দিকে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝোঁকার পর একটু সিচুয়েশনটা গুবলেট হয়ে আছে। চায়নার বিদেশমন্ত্রী কিছুদিনের মধ্যেই ভারতে আসবেন। ভারতের প্রধানমন্ত্রী এসসিও সামিটে চীনে যাবেন, এবং সেখানে চীনে গিয়ে পুতিন, চীন এবং ভারতের একটি মিটিংও হবে। ফলে পাকিস্তান কিন্তু আগের মতো চায়নার সাপোর্টটা কতটা পাবে তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু এই পাকিস্তানকে কিন্তু সকলেই ভারতের বিপক্ষেই ব্যবহার করে শুধুমাত্র তাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজটার জন্য। আজকে আসিম মুনিরকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প উস্কে দিল, এবং আসিম মুনির বার খেয়ে ক্ষুদিরাম হওয়ার মতো নতুন একটা ব্রিগেড তৈরি করে ভারতের বিপক্ষে রকেট, মিসাইল এত কিছু ব্যবহার করব হুমকি হুঁশিয়ারি দিয়ে বাজারে খবরের থেকে গেল সারাদিন, ঠিক সেরকম ভাবে কখনো এই পাকিস্তানকে যদি চায়নাও ব্যবহার করে তাহলে অবাক হওয়ার কিন্তু কিছু নেই। সব মিলিয়ে ভারতের সেনাবাহিনী যেভাবে আমাদের দেশকে সুগঠিত করে রেখেছে, সুরক্ষিত করে রেখেছে, ভবিষ্যতেও সেভাবে আমাদের দেশের বীর জওয়ানরা সাধারণ মানুষের সুরক্ষা দেবেন, এই বিশ্বাস, এই ভরসা সকলেরই আছে। এবং পাকিস্তানের মতো হানাদারি শক্তি ভারতবর্ষের এর আগেও কিছু ক্ষতি করতে পারেনি, ভবিষ্যতে ক্ষতি করার কথা তারা ভাবতেও পারবে না হয়তো। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।